এক্সপায়ারি অফ দ্য প্যানেল নিয়ে অনেক ডিবেট চলছে। 10 নম্বর নিয়ে ডিবেটে তো শেষ নেই। আর এক্সপায়ারি অফ দ্য প্যানেলের চাকরি করছেন অনেকে, সেটা নিয়েও ডিবেট চলছে, কন্টিনিউয়েশনে রয়েছেন। তো অ্যাকচুয়ালি আইন কি বলছে, সংবিধান কি বলছে, সুপ্রিম কোর্ট কি বলছে, বিভিন্ন রাজ্যের হাইকোর্ট কি বলছে, সেটা একবার দেখে নিই, একদম আনবায়াসডভাবে দেখে নিই সেটাকে। তো আপনি যে কোনো কেস স্টাডি করুন এক্সপায়ারি অফ দ্য প্যানেল নিয়ে, একটা জিনিস লক্ষ্য করবেন, এক্সপায়ারি অফ দ্য প্যানেলকে প্রতিটি হাইকোর্টের দ্বারা, সুপ্রিম কোর্টের দ্বারা বলা হয়েছে সেটা কোনোভাবেই মান্যতা পাবে না। এক্সপায়ারি অফ দ্য প্যানেলের কোনো নিয়োগ চলবে না, সেটা ইললিগাল, সেটা ইনভ্যালিড। এবং যদি তাদেরকে চাকরি দেওয়া হয় অবশ্যই তার জন্য শাস্তি রয়েছে, পানিশমেন্ট রয়েছে, এবং তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে, এই নির্দেশনামা রয়েছে। সমস্ত জাজমেন্টে আপনারা সেটাই দেখতে পাবেন। এবং তারা যেন কোনোভাবেই নিয়োগপত্র না পায়, নিয়োগে না আসে, সেটাই বলা হয়েছে। যদি ইররেগুলারিটিস থাকে, কোনো সমস্যাও থাকে, এবং সেক্ষেত্রে যদি ওই ইররেগুলারিটিস বা সমস্যার জন্য দেখা গেল 1000 পোস্টের ভেতরে মাত্র 10 জনকে রিক্রুট করা হয়েছে, তারপর প্যানেল এক্সপায়ারি হওয়ার পরে 990 জনকে করা হবে, সেটাও আর হবে না। সেই যে ভ্যাকেন্সিটা থাকবে, সেই ভ্যাকেন্সিটা পরবর্তী যে রিক্রুটমেন্ট হবে সেখানে ফ্রেশভাবে সেটা কিন্তু কাউন্টেড হবে বা অ্যাড হবে। সেটাতে কোনোভাবেই কিন্তু এই বেনিফিট পাওয়া যাবে না এক্সপায়ারি অফ দ্য প্যানেলের যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের দ্বারা। তো এখন কি বলছে বিভিন্ন হাইকোর্টের রায় এবং সুপ্রিম কোর্ট কি বলছে, বেশি দূর যাব না, আমরা পশ্চিমবঙ্গের একটা কেস নিয়ে লড়ছি। তো পশ্চিমবঙ্গ নিয়ে এবার বলি। পশ্চিমবঙ্গেরই একটা কেস রয়েছে, যেটা আলী হোসেন মণ্ডল বনাম ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, আলী হোসেন মণ্ডল অ্যান্ড আদার্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, যার জাজমেন্ট খুব বেশি দিন হয়নি, 2 বৎসরও এখনও হয়নি। 9ই মে 2024 সালে এসেছিল সুপ্রিম কোর্টে। সেই 2014 যে প্রাইমারি টেটের রেজাল্ট বেরোনোর পরে 2020 সালের যেই নোটিফিকেশানটা দেওয়া হয় 23শে ডিসেম্বর নিয়োগের ক্ষেত্রে, যেখানে 16,500 জনকে নিয়োগের কথা বলা হয়েছিল, সেই জায়গায় যখন নিয়োগ শুরু হয় প্যানেলের মেয়াদ পেরিয়ে যায় 1 বছর, যেটা মেয়াদ ছিল সেই রুলসে বলা ছিল। মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে সেখানে বেশ কিছু ভ্যাকেন্সি থাকে, সেই ভ্যাকেন্সিতে নিয়োগের জন্য টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটরা তারা কেস করে, এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেখানে মানবতার খাতিরে তাদেরকে সুযোগ দেয়। কিন্তু সুপ্রিম কোর্ট সেটাকে নাকচ করে দেয়, কারণ এক্সপায়ারি অফ দ্য প্যানেল সংবিধান বিরুদ্ধ। প্যানেলের ভ্যালিডিটি পেরিয়ে যাওয়ার পরে সেটা আইন বিরুদ্ধ, সংবিধান বিরুদ্ধ, তাকে নিয়োগ করা যায় না। এবং হাইকোর্টের এই জাজমেন্ট কোনোভাবে মান্যতা পেতে পারে না, কারণ কোনো হাইকোর্টই এক্সপায়ারি অফ দ্য প্যানেলকে এন্টারটেন করে না। এবং সুপ্রিম কোর্ট বলে, যতই ইররেগুলারিটিস থাকুক, যতই সেখানে সমস্যা থাকুক, যদি লিগালি আইনগতভাবে কোর্টে এসে প্যানেলের এক্সটেনশন না করা হয়, তাহলে কোনোভাবেই ওই প্যানেলের ভ্যালিডিটি পেরিয়ে যাওয়ার পরে সেখানে রিক্রুটমেন্ট করা যাবে না। এরা বিভিন্ন হাইকোর্টের রায় এবং সুপ্রিম কোর্টের রায় বিভিন্ন সময় দিয়েছে। যদি প্যানেলের ভ্যালিডিটি পেরিয়ে যায়, তারপরে যদি কেউ রিক্রুটেড হয় একদিন পরেও, সেটা সেই চাকরির থেকে বরখাস্ত হবে, এবং সেটা করাপশনের আন্ডারে আসবে, সেটা দুর্নীতির আন্ডারে আসবে, দুর্নীতির থ্রুতে, এবং সেটা ম্যাল প্র্যাকটিস হিসাবে আসবে। তার জন্য পেনাল্টি দিতে হবে সেই বোর্ডকে এবং ক্যান্ডিডেটকেও। এটাই রায় রয়েছে। বেশি দূরে যেতে হবে না। আলী হোসেন মণ্ডল অ্যান্ড আদার্স ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের জাজমেন্ট এটা, এবং সুপ্রিম কোর্ট বলে এরা কিন্তু রিক্রুটমেন্ট পাবে না। তাহলে পশ্চিমবঙ্গের এক্সাম্পল দিয়ে দিলাম। আবার দেখুন অন্যান্য স্টেটের কথা, যেখানে সুপ্রিম কোর্ট যখন এই রায় দেয় তখন কি বলেছিল। তখন স্টেট অফ ওড়িশা ভার্সেস রাজকিশোর নন্দা, সেখানেও একই কথা বলা হয়েছে। ইউনিয়ন অফ ইন্ডিয়া ভার্সেস বি ভেলাভান, সেখানেও একই কথা বলা হয়েছে। গিরধর কুমার দড়হিজ ভার্সেস স্টেট অফ রাজস্থান, সেখানেও একই কথা বলা হয়েছে। এবং স্টেট অফ বিহার ভার্সেস মোহাম্মদ কালিমুদ্দিন, একই কথা। এবার রিসেন্ট কেসের ক্ষেত্রে যদি দেখি আমরা, তাহলে পাবো জাস্ট 15 জানুয়ারি এই বছরই 2026 সালের, সেখানে আরপিএসসি এক্সপায়ারি অফ দ্য প্যানেলের ক্ষেত্রে ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটদেরকে যে নেওয়া হচ্ছিল, ওয়েট লিস্টিং ক্যান্ডিডেটদেরকে
বা নেওয়ার জন্য বলা হয়েছিল, সেটাও কিন্তু ইললিগাল, সেটা ইনভ্যালিড। ওয়েট লিস্টেড ক্যান্ডিডেটরা এটার বেনিফিট পেতে পারে না। প্যানেলের ভ্যালিডিটি পেরিয়ে গেলে 1 সেকেন্ড পরেও যদি কেউ রিক্রুটেড হয়, সেটাও করাপশন, ইনভ্যালিড, ইললিগাল, তার জন্য পানিশমেন্ট রয়েছে। জাস্টিস দীপঙ্কর দত্ত কিন্তু এই জাজমেন্টটা দিয়েছিলেন, বা তার বেঞ্চ কিন্তু এই জাজমেন্টটা দিয়েছিল সুপ্রিম কোর্টে রিসেন্টলি। অর্থাৎ এক্সপায়ারি অফ দ্য প্যানেলের ক্ষেত্রে ভারতবর্ষের বিভিন্ন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবার একই মত, সেটা করাপশনের আন্ডারে পড়ছে, সেটা ইললিগাল, ইনভ্যালিড এবং কোনোভাবে এন্টারটেইন হবে না। কেউ যদি নিয়োগ হয় তাকে তার পেনাল্টি দিতে হবে, তাকে বার করে দেওয়া হবে। এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা প্রশ্ন, 2016 সাল থেকে, আমার নয় অনেকেরই প্রশ্ন, 2016 সাল থেকে যারা এই এক্সপায়ারি অফ দ্য প্যানেলের, মানে 2016 সালের যে রিক্রুটমেন্টটা হয়েছিল SLSTতে, সেখানে যারা এক্সপায়ারি অফ দ্য প্যানেলের রয়েছেন, অনেকে যারা চাকরি করছেন বেশ কয়েক বছর যাবৎ করছে, তাদেরকে কি করে উইদাউট এনি লিগাল প্রহিবিশন, কোনো রকমের লিগাল সাপোর্ট, লিগাল ডকুমেন্টেশন ছাড়া কিভাবে তাদেরকে নিয়োগ দেওয়া হলো? তারা কি করে এতদিন যাবৎ চাকরি করলেন এবং এই চাকরিটার জন্য তাদের যে পেনাল্টিটা কোথায়, উল্টে তাদেরকে 10 নম্বর অভিজ্ঞতার দিয়ে প্যানেলে রাখা হলো বা আনা হলো? আর ঠিক এই কারণেই কিন্তু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট এদেরকে টেন্টেডের খাতায় রেখেছেন, যেটা গতকাল স্পষ্ট হয়ে গেল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চের কথাতে। কারণ জাস্টিস সঞ্জয় কুমার তিনি জাস্টিস দেবাংশু বসাকের যে জাজমেন্ট ছিল তার কথা বলেছিলেন। দেবাংশু বসাক যাকে ছাড় দিয়েছিলেন টেন্টেডের থেকে তার কথা বলেছেন, এবং সেই জাজমেন্টকেই ধরে রেখেছে সুপ্রিম কোর্ট, সেটাই বলেছেন কিন্তু জাস্টিস সঞ্জয় কুমার। এবং সেখানে স্পষ্ট বলা রয়েছে, জাস্টিস দেবাংশু বসাক স্পষ্ট বলে দিয়েছেন এক্সপায়ারি অফ দ্য প্যানেল টেন্টেড, আউট অফ দ্য প্যানেল টেন্টেড, ওএমআর ম্যানিপুলেশন টেন্টেড, র্যাঙ্ক জাম্পিং টেন্টেড, এবং এদের প্রত্যেককে 12% হারে কিন্তু রিটার্ন দিতে হবে টাকা। সেই জায়গায় দাঁড়িয়ে এক্সপায়ারি অফ দ্য প্যানেল, এই চাকরি তো বেনিফিটেড কী করে হয়ে গেল? তাহলে তো প্যানেল বাতিল হবে। অবশ্যই প্যানেল বাতিল হবে যদি এরা থাকে। এবং আমি আপনাদের আবারও বলছি, আমি এর আগেও বলেছি, অ্যাকচুয়ালি কী হয়, যখন আপনি জুনিয়র হন, অনেক সিনিয়র আপনার কথা শুনতে চায় না, ভালো কিছু বললেও তখন কাজে দেয় না। এবং অনেস্টলি বলছি, একজন ইন সার্ভিসের অ্যাডভোকেট তিনি আমাকে কল করেছিলেন এবং বলেছেন, ভাই তুমি যেগুলো বলছো সঠিক, আমার ক্লায়েন্ট নেহাতে এরা, তাই আমি এদেরকে এন্টারটেন করছি। কিন্তু এটাও সঠিক যে যদি লিগাল দিকে যাই, আমরা কিন্তু সত্যি কথা বলতে ইললিগাল অ্যাপয়েন্টি, এগুলো ইললিগাল অ্যাপয়েন্টমেন্ট। এবং তুমি যে কথাগুলো বলেছো সেগুলো সত্যিই ভালো, এতে সকলের মঙ্গল হবে, ইন সার্ভিস এবং ফ্রেশারদের, যদি তারা এইভাবে চলে। একজন হাইকোর্টের অ্যাডভোকেট যখন কল করে এই কথাগুলো বলেন, এবং যিনি ফ্রেশারদের এগেনস্টে, ইন সার্ভিসদের, অর্থাৎ অ্যাজ এ ফ্রেশার হিসাবে আমি যাদের হয়ে কথা বলছি, মনে হচ্ছে যে ফ্রেশার এবং ইন সার্ভিস উভয়ের হয়ে কথা বলছি, যখন তিনি ফোন করে এই কথাটা বলেন, কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট, স্বনামধন্য অ্যাডভোকেট, সময় নিয়ে, তখন কি মনে হয় না যে কিছুটা হলেও কথার গুরুত্ব রয়েছে? বেশি কিছু আমি বলতে চাই না এখানে, যাদের বোঝার ঠিকই তারা বুঝে যাবেন। এখন আসছি অন্য বিষয় নিয়ে, অন্য প্রসঙ্গে, 10 নাম্বার নিয়ে। অনেকেই বলছেন যে 10 নাম্বারটা যদি থেকে বাতিল হয় তাহলে নাকি এক্সাম ক্যান্সেল হবে, এরকমটা রটানো হচ্ছে, যেটা ভুল। 10 নাম্বার বাতিল হলে কোনোভাবে এক্সাম ক্যান্সেল হবে না। জাস্ট রিসেন্টলি একটা যে ভাইরাল হয়েছিল নিউজ, এবং যে জাজমেন্টটা রয়েছে সুপ্রিম কোর্টের, যদি আমরা দেখি, সেটা পাঞ্জাব এবং হরিয়ানার ক্ষেত্রে যে সিইটি, কমন এলিজিবিলিটি টেস্টের ক্ষেত্রে তারা যে এক্সট্রা 10 নাম্বার দিচ্ছিল, 10 নাম্বার দিয়ে রিক্রুট করছিল, যেটা আর্টিকেল 14, 16, 19 এবং 21কে ভায়োলেট করা হচ্ছে, সেই যে বিষয়টা রয়েছে, সেই যে জায়গাটা রয়েছে, সেই জায়গায় যখন 10 নাম্বারটা মানে যেহেতু ইকুয়ালিটি বিফোর ল, এই জায়গাটাকে ভায়োলেট করছে, তার জন্য এই এক্সট্রা 10 নাম্বার দিয়ে যোগ করে মেরিট লিস্ট পাবলিকেশনের এই ইস্যুতে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এটা কোনোভাবেই চলবে না, এক্সট্রা 10 নম্বর কোনোভাবেই দেওয়া চলবে না, সেটা তাদের ইকোনমিক্যাল স্ট্যাটাস হোক, অভিজ্ঞতার নিরিখে হোক, দেওয়া চলবে না, এবং এটা বাতিল করতে হবে। সেক্ষেত্রে নতুন করে এক্সাম কন্ডাক্টের প্রয়োজন নেই, ওই 10 নম্বর ছাড়াই, 10 নম্বরকে বাদ করেই
আপনাদের মেরিট লিস্ট প্রিপেয়ার করতে হবে, পরবর্তী স্টেপে যেতে হবে। এক্ষেত্রে নতুন করে এক্সাম কন্ডাক্টের কোনো প্রয়োজন নেই, কোনো সমস্যা নেই। অর্থাৎ 10 নম্বর বাতিল হলে প্যানেল বাতিল হবে, এক্সাম বাতিল হবে, এই কথাটা কিন্তু ভুল। তাই 10 নম্বর বাতিল হবে না, প্যানেল বাতিল হবে, এইটা নিয়ে যারা বলছেন, বেশি পাণ্ডিত্য দেখাচ্ছেন, তাদেরকে বলছি, ফ্রেশার এবং ইন সার্ভিস উভয়কেই আর কি, যে এরকম কোনো ইস্যু নেই বা এরকম কোনো কথা নেই যে 10 বাতিল হলে বাকিটা হবে না। আমাদের লক্ষ্য 10 নম্বর যেটা রয়েছে অনৈতিকভাবে সেটাকে বাতিল করা। যেহেতু এটা ফ্রেশ রিক্রুটমেন্ট, কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে এই 35,000 ভ্যাকেন্সি অবশ্যই সেটা ফ্রেশ ভ্যাকেন্সি, তাই তারা নতুন করে ভ্যাকেন্সি অ্যাড করেছে। এবং এই অ্যাড করার জন্য অন্যদের সঙ্গে বৈষম্য করা যাবে না, যেখানে কাট অফ চলে যাচ্ছে 70-এ 77, রিটেনে হাইয়েস্ট মার্কস পেয়েও কেউ সুযোগ পাচ্ছে না, যেটা সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যে আপনি রিটেনে যখন আপনি ফুলফিল মার্কস পাচ্ছেন, যেটা সিইটির ক্ষেত্রে রিটেনে আপনি ভালো স্কোর করছেন, ভালো স্কোর করেও আপনি সুযোগ পাচ্ছেন না। ওখানেও বলেছিল রিটেনে 60-এ কেউ 55 পাচ্ছে, সে সুযোগ পাচ্ছে না, আরেকজনের রিটেনে 60-এ পাচ্ছে 48, সে সুযোগ পাচ্ছে। শুধুমাত্র আপনাদের এই যে ইকুয়ালিটি বিফোর ল, এটাকে ভায়োলেট করার জন্য, আর্টিকেল 14-16কে ভায়োলেট করার জন্য সেটা মানা যায় না। যখন ওই কমন এলিজিবিলিটি টেস্টের ক্ষেত্রে 10 নম্বর এক্সট্রা দেওয়া হচ্ছিল, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল তাদের জাজমেন্টে যে এটা কোনোভাবে মানা যায় না। একজন রিটেনে ভালো স্কোর করছে, যেটা তার এন্ট্রি লেভেলের যোগ্যতা, যেখানে আপনার অভিজ্ঞতা হোক বা বাকিগুলো হচ্ছে এক্সট্রা কোয়ালিফিকেশান, সেটা কখনোই আপনার অ্যাড হয়ে মেরিট লিস্ট প্রিপেয়ার হতে পারে না। সেটা অন্যায় হবে, ইললিগাল হবে, করাপশনের আন্ডারে পড়ছে। অর্থাৎ 10 নম্বর কিন্তু যদি সুপ্রিম কোর্টের জাজমেন্ট আমরা লক্ষ্য করি, তাহলে ইললিগাল, আর্টিকেল 14-16 ভায়োলেশন, এবং সেটাকে কোনোভাবেই মান্যতা দেওয়া যায় না। রিটেনের যখন আপনি আসছেন, আপনার যোগ্যতা যেটা দেওয়া রয়েছে, কোয়ালিফিকেশান ন্যূনতম গ্র্যাজুয়েশন বা মাস্টার্স এবং তার সঙ্গে বিএড, সেটাই হচ্ছে আপনার মেইন যোগ্যতা। এবং রিটেন যে এক্সাম রয়েছে সেটা হচ্ছে আপনার মেইন কিন্তু পরীক্ষা, মেইন কিন্তু মার্কস সেখানে ভ্যারি করছে। তার সঙ্গে অ্যাকাডেমিক স্কোর রাখা যেতেই পারে অবশ্যই, কারণ অ্যাকাডেমিক্স কোয়ালিফিকেশনের কথা বলা রয়েছে এখানে। কিন্তু অ্যাকাডেমিক্স কোয়ালিফিকেশনে কখনোই অভিজ্ঞতা আসছে না, সেটা এক্সট্রা কোয়ালিফিকেশান আসছে, কারণ সেটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে না। যেটা জেনারেলাইজ হচ্ছে, সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে, সেটাকেই কিন্তু কোয়ালিফিকেশান হিসেবে ধরা হয়। অর্থাৎ এই 10 নম্বর এটা ম্যাল প্র্যাকটিস, ইললিগাল, ইনভ্যালিড সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী, জাজমেন্ট অনুযায়ী, এবং সেটা বাতিল হওয়া সময়ের অপেক্ষা, যদি আমি সুপ্রিম কোর্টের আইন ভেবে দেখি। আমি এটা আগেও বলেছি, সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী কথা বলেছি, এবং শুধু আমি নয়, যারা ইন সার্ভিসদের পক্ষের অ্যাডভোকেট আছেন তারাও সেম কথাই বলছেন। তো এটাই এখন ভেবে দেখুন আপনারা, যে অ্যাকচুয়ালি এই 9-10-এর অভিজ্ঞতার নম্বর নিয়ে 11-12-এ যাচ্ছেন আপনারা, 11-12 অন্য সাবজেক্টে যাচ্ছেন, সিট বুক করছেন, এই যে প্রমোশনের একটা খেলা ভেবে নিয়েছেন, তারপর না হলে অন্যভাবে চাকরি নেবেন, আবার আন্দোলন করে বা কিছু করে, এই সব জায়গায় যে বেনিফিটের ফায়দা খুঁজছেন, লাস্টে সমস্ত বেনিফিটের ফায়দা খুঁজতে গিয়ে, চালাকি করতে গিয়ে আপনাদের সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে না তো? সরকার আপনাদের কতদিন এন্টারটেইন করবে? কারণ আপনাদের কারণেই সরকার বহুদিন নিয়োগ করতে পারেনি, সেটা আপনারা সরকারের গলায় কাটা হয়ে রয়েছেন, কমিশনের গলায় কাটা হয়ে রয়েছেন। সরকার বারবার সেই কথাই বলেছে, এবং সেটাতেই সরকার বারবার আটকে রয়েছে, এবং সেটাতে আপনাদেরকে কতদিন এন্টারটেইন করবে সত্যি জানা নেই। আর আমার মনে হয় খুব শিগগিরই আপনাদেরও সেই ভ্রমটা ভাঙবে। এবং আপনাদেরকে এর আগেও বলেছিলাম, আর সাজেশান আজ দেবো না, এর আগেও সাজেশান দেওয়া রয়েছে, ভিডিওগুলো দেখুন, লাস্ট ভিডিওগুলোতে সকলের ভালোর জন্য আমি কথা বলেছিলাম, সকলের ভালো হোক। সেখানে একজন ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার হিসাবে, একজন চাকরি প্রার্থী হিসাবে নয়। যদি এটা আপনারা করতে পারেন সকলে মিলেই, তাহলে বেনিফিটেড হবেন। সব জায়গায় যদি আপনি ভাবেন যে আমি সমস্ত বেনিফিট আমিই নেব, অন্য কাউকে পেতে দেবো না, তাহলে সেটা আপনাদের বড় ভুল হবে। এবং প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম সমস্ত কিছু। এরপরেও যদি মনে হয় যে হ্যাঁ ভুলভ্রান্তি কিছু বলছি, তাহলে আর আমার বলার কিছু নেই এই বিষয় নিয়ে। তা আপনাদের যা মনে খুশি করতে পারেন। ধন্যবাদ।